সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা 35 শিশুদের বৈঠক, যৌক্তিক সমাধানের আশ্বাস, আরও পর্যালোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কারফিউ জারি করে গণহত্যার দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ, দ্রুতই বিচার শুরুর আশা। বেক্সিমকো বসুন্ধরা এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর, আরও 2 মামলায় রিমান্ডে সালমান। সেনাবাহিনীর আশ্বাসে টানা 3 দিন পর অবরোধ তুলে নিল পোশাক শ্রমিকরা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনার শুরু, মন্দিরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আনুষ্ঠানিকতা। এবং ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে পুরো সংবাদ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করার বিষয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন এই সংক্রান্ত কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রয়োজন আরও পর্যালোচনা। আর আন্দোলনকারীরা বলছেন, কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নাফিয়া ফারজানার প্রতিবেদন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়, তবে এটি বাস্তবায়নে আসেনি কোনো সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 প্রত্যাশীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। বৈঠক শেষে কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। তিনি আরও বলেন, বয়সসীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে 35 প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। বিষয়টির যৌক্তিক সমাধানের আশাবাদী তিনি। আশা, শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কারফিউ জারি করে গণহত্যা চালানোয় এবার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, 19 জুলাই 14 দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশনায় ও পরিকল্পনায় যুক্ত 14 দল নেতারা 19 জুলাই 14 দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান।
এছাড়া ৫ আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলাদা অভিযোগ দিয়েছে তার পরিবার। আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এই দেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী এই প্রত্যেকের সাজাটা চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেইটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। যে ভিকটিম পরিবারগুলো আছে তাদেরকে যেন আপনারা বলেন যে তারা এই জিনিসটা অন্তত মেসেজটা পাক যে তাদের প্রতিকারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের ৪৫টি অভিযোগ জমা পড়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বসুন্ধরা, বেক্সিমকো, এস আলম সহ ৭ কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। বাকি কোম্পানিগুলো হলো অরিয়ন, সামিট, নাসা ও নগদ। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক হাসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরেও পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। এ কারণে এসব কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। স্বৈরাচার হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও ২ মামলায় রিমান্ডে নেওয়া হলো। বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। এই সময় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার ২টি বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তার ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাকে দোহার থানার মামলায় ৩ দিন ও নবাবগঞ্জ থানার মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া খুলনা ও ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। এছাড়া কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী সহ অন্য আসামিদেরও রিমান্ডে যাওয়ার কথা জানান কর্মকর্তারা। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন শাহাদাত নিশাদ। নিশাদ, সালাম মুর্শিদিকে রিমান্ডে নেওয়া হয়েছে, আসলে কোন কোন মামলায় নেওয়া হয়েছে আর আজ আর কতজনকে আদালতে আনা হতে পারে বলে আপনার কাছে তথ্য আছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে সিমেন্ট কোর্টে এখানে উপস্থিত আছি। এখন পর্যন্ত সালাম মুর্শিদিকে আনা হয়নি, কিন্তু তাকে আদালত থানার একটি মামলায় রিমান্ড চাইবে পুলিশ, 10 দিনের রিমান্ড চাইবে। আমরা এখন পর্যন্ত এই তথ্যটি পেয়েছি এবং একই সাথে আমরা দেখেছি আসলে গতকালকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে আমরা কয়েকজনকে আনা হতে পারে এমন সংবাদ আমরা পেয়েছি। অর্থাৎ গতকালকে রাতে আমরা দেখেছি কয়েকজন সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে সালাম মুর্শিদি একজন, এবং একই সাথে আমরা সচিব পর্যায়েরও কয়েকজনকে দেখেছি যাদেরকে আজকে আনা হতে পারে বলে আমরা জেনেছি। বিশেষ করে যাদের নাম যদি আমরা একটু জানিয়ে রাখি, সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, একই সাথে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তারপরে সংসদ সদস্য আছেন যে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, এবং সাবেক ক্রীড়া সচিব মেজবাউদ্দিন এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। আমরা জেনেছি বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানেরও 10 দিনের রিমান্ড চাইবে, এমনটাই আমরা এখানে জেনেছি। এবং তাদেরকে আসলে কখন নাগাদ এখানে আদালতে নেওয়া হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে আমরা ডিবি কার্যালয় থেকে যে তথ্যটি এখন পর্যন্ত পেয়েছি, তাদেরকে এখানে কোর্ট থেকেই মূলত তাদেরকে চাইবে যে কখন আসবে তাদেরকে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে তাদেরকে ডিবি কার্যালয়ে প্রস্তুত রাখা হয়েছে, যখনই আদালত থেকে জানানো হবে তখনই তাদেরকে মূলত এখানে কোর্টে উপস্থিত করা হবে এবং সালাম মুর্শিদিকে প্রথমে নিয়ে আসা হতে পারে এবং সেটি আসলে দুপুর ৩টা নাগাদ সময় লাগতে পারে বলে আমরা একটা আনুমানিক ধারণা পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আদালতের এখন যে পরিস্থিতি সে অনুযায়ী আমরা এখানে অপেক্ষারত আছি। তাদেরকে মূলত এখানে
প্রত্যেক জনের বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডে তাদের নামে মামলা রয়েছে এবং প্রত্যেককে তাদের নিজ নিজ মামলায় কিন্তু এখানে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আজকে আদালতে তোলা হবে এবং একই সাথে স্ব মামলার ক্ষেত্রে যে পুলিশ সদস্যরা যে যারা আয়ু রয়েছে তারা রিমান্ড চাইবে এবং সেই প্রেক্ষিতে মূলত তাদের রিমান্ড কতদিনের মঞ্জুর করা হবে সেটি আদালতের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হবে। তো সবকিছু মিলে এখন পর্যন্ত আদালতের সামনে যে পরিস্থিতি সে অনুযায়ী সকালবেলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাদে আসলে এখন পর্যন্ত কাউকে নিয়ে আসা হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে আসা হতে পারে, আমরা সেই অপেক্ষায় আছি। তো এই ছিল আদালতের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিশাদ। 52 ঘন্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। এদিন বেলা 1টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে নরক থেকে অবরোধ তুলে নেয় তারা। এর আগে 52 ঘন্টা ধরে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে বার্স গ্রুপের শ্রমিকরা। এতে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য বহনকারী ট্রাকগুলো পড়ে চরম বিপাকে। অনেকের গাড়িতে পণ্য পচন ধরে যায়। এদিন গাজীপুরে নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিকরাও 4 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে বেলা 12টার দিকে তুলে নেয় অবরোধ। এদিকে শ্রম ঘন এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক এক সংবর্ধনায় কথা বলেন তিনি। দ্রুতই সমস্যা নিরসন হবে জানিয়ে সচিব বলেন, সংকট সমাধানে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় সবাইকে দায়িত্বশীল হয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। অন্তর্বর্তী সরকারকে মানুষের ভোটাধিকার দ্রুততার সাথে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তার অভিযোগ, প্রশাসন, আইন, আদালত সব জায়গায় পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোষরা বসে আছে। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই সময় দলের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তুলে ধরেন ডাক্তার জাহিদ। এই সময় জনগণ সঙ্গে রাখেনি বলেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে গুম খুনের বিচার করতে হবে। স্বৈরাচার ও 1/11-এর সময়ের সব মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। আমাদের এই ত্রাণ কার্যক্রম যাতে সঠিকভাবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা সেখানে আলোচনা করে আমাদের প্রত্যেক জেলার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ত্রাণ এবং পুনর্বাসনের ওই 5টি জেলায় আমরা 5টি কমিটি করে দিয়েছি এবং সেটার মাধ্যমে গতকালকে থেকেই আমাদের গাইবান্ধাতে, লালমনিরহাটে এবং কুড়িগ্রামে, রংপুরে ত্রাণ বিতরণ খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে। পূর্ব শত্রুতা ও দোকানের মালামাল লুট করতেই রাজধানীর গুলশান 2 নম্বর এলাকায় মুদি দোকানি রফিক সহ 2 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, নৃশংসভাবে গলা কেটে 2 জনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, দোকান মালিক রফিককে হত্যার ঘটনা দেখে ফেলায় পাশের দোকানের কর্মচারী সাব্বিরকেও হত্যা করা হয়। এর আগে গেল 28 সেপ্টেম্বর গুলশান 2 নম্বরে অবস্থিত একটি মুদি দোকানের ভেতর থেকে দোকানের মালিকের নাম
রফিক ও কর্মচারী সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। র্যাব বলছে গেল ২৬ সেপ্টেম্বর রাত ২টায় তাদেরকে হত্যা করা হয়। আমরা কিন্তু ৫ই আগস্ট পরবর্তীতে বিভিন্ন গাফিলতি আমি এভাবে বলতে চাই না, আমি বলতে চাই যে আমাদের শুভ মহালয়া আজ। তিল তর্পণ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এদিন কৈলাস পর্বত থেকে মর্তলোকে আসেন দেবী দুর্গা। আর জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে ছিল নানা আয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তলোকে দেবী দুর্গাকে আবাহন করা হয়। শুরু হয় দেবীর আরাধনা। আজকে হলো পিতৃপক্ষ বাদ দিয়ে মাতৃপক্ষ শুরু হয়েছে। মায়ের আরাধনায় আমরা ব্রতী থাকব। এবারে শারদীয় দুর্গোৎসবে বা দুর্গাপূজায় যেন মা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দেয়। মহালয়াটা খুব আনন্দে সবাই কাটাচ্ছে, মানে খুব সুন্দর, সব জায়গায় ভালো হচ্ছে এবং পুজো আমাদের আশা করি খুব ভালো হবে। দেবীপক্ষ ঘিরে রাজধানীর সিদ্ধেশ্বরী, ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে ছিল সাংস্কৃতিক আয়োজন। আবাহন সঙ্গীত, মহিষাসুর বধ, নৃত্য সহ নানা আয়োজনে ভক্তদের মাতিয়ে রাখেন শিল্পীরা। আমাদের খুব আনন্দ লাগছে, মা আসবে। বছর শেষে আমরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করি যে মা আসবে কখন, আমরা পুজো করব কখন। আজকে শুরু বোধন হবে, আগামীতে ভূবোধন হবে। আজকে মাকে আমন্ত্রণ জানানো হলো, মা আসছে। মহালয়ার মাধ্যমে আসলে পুজো ভাবটা শুরু হয়ে গিয়েছে। আশা করছি প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দরভাবে আমরা সবাই দুর্গাপূজা পালন করতে পারবো। এবছর ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১৩ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গোৎসব। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের অপসারণ দাবিতে অবরোধ করেছে বিক্ষুব্ধরা। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে এবং কি বলছেন এ বিষয়ে আন্দোলনকারীরা। জি লিনিয়া, আপনি একটু জানে রাখি, কুমিল্লা সিটি কর্পোরেশনে যারা আমি জানি রয়েছে তারা আমি দেখতে পাচ্ছি তারা নির্বাহী কাছে অবরুদ্ধ করে রেখেছে। সেদিক থেকে যদি বলি, এখানে তারপর 850 জন যারা শ্রমিক রয়েছে, এমআর শ্রমিক বিন্দু, তারা আসলে বেতন বৈষম্যের শিকার। নির্বাহী তাদেরকে আশ্বস্ত করছে গত 2 বছর ধরে কিন্তু দিচ্ছে। এই নির্বাহী বিন্দু যত সব অভিযোগ তার 16,500 টাকা বেতন হলো, তাদেরকে 10,500 টাকা দেওয়া হয়। যাদের 10,500 টাকা বেতন তাদেরকে 6,500 টাকা দেওয়া হয়। এখন আমি সরাসরি তাদের সাথে কথা বলতে চাই। ভাই, আসলে আপনি নির্বাহীকে কেন অবরুদ্ধ করে রেখেছেন? নির্বাহী স্যার, আমাদের বেতনটা বাড়ানোর পুরো দায়িত্ব ওনার। উনি আমাদের বেতনটা বাড়াচ্ছে না। উনি আজকে না কালকে, এই মাসে না এই মাসে, 15 তারিখ আসো, 16 তারিখ আসো, এইভাবে আমাদেরকে ঘুরাচ্ছে বেতনটা ঘুরে দেওয়ার জন্য। কেন আপনাদের বেতন কেন? আপনাদেরকে সমস্যা কি বলেন তো? সমান করতে কোন বেতন? আমরা 6,000 টাকা বেতন আপনার পুষে না, 6,000 টাকা। এটার মতো বোনাস নাই, কিচ্ছু নাই। আপনার মেঘ বৃষ্টির মধ্যে আমরা ভিজে কাম করছি। অফিসে 3-4 রকমের বেতন, 3-4 রকমের বেতন সরকারি অফিসে কিভাবে হয়? এই যে মহিলাদের বেতন 6,000 টাকা, আবার কারো জারুদারের বেতন আছে 9,000 টাকা। এরকম কেন? যেটা বলছে কুমিল্লা কুচির নির্বাহী রয়েছে শামসুল আলম, ওনার বিরুদ্ধে আমরা দেখছি গত কয়েকদিন ধরে একটা মানববন্ধন হয়েছে, আজকে তাকে অবরুদ্ধ করা হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। 70 দশকেও রাজশাহীর পদ্মায় মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশ। আকারে বড়, স্বাদে অতুলনীয়, দামে কম ও সহজলভ্য হওয়ায় সবার নাগালে ছিল এ অভিজাত মাছ। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেওয়ার পর পানির প্রবাহ যেমন কমেছে, ইলিশের পরিমাণও কমতে থাকে, যা এখন প্রায় শূন্যের কোঠায়। তবে পদ্মার পানির গভীরতা বাড়ানো গেলে ও মা ইলিশ ধরা বন্ধ করলে আবারও ইলিশের পুরনো সুদিন ফেরানো সম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা।
কাজী শাহেদের প্রতিবেদন। 70-এর দশকে পদ্মায় জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভাগলপুর পর্যন্ত যেত ইলিশ এবং ডিম ছাড়ত। ফারাক্কায় বাঁধ দেওয়ার পর রাজশাহীতে ইলিশ কমতে থাকে। বাঁধের কারণে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় স্রোতও কমে যায়, ফলে হার্ডিন ব্রিজ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা বন্ধ হয়ে যায়। এই মেঘনা হয়ে পদ্মায় চলে আসে, পদ্মা হয়ে আবার উজানে এসে রাজশাহীর গঙ্গাতে আসে। এদিকে যমুনা বেয়েও ওরা আসাম পর্যন্ত যেত। আর এই পদ্মা দিয়ে এবং গঙ্গা দিয়ে ভাগলপুর অবধি ওখানে মানুষ ইলিশ ধরত। কিন্তু এটা ব্যত্যয় ঘটে গেল আমাদের এই গঙ্গায় পানি কমে যাওয়ায়। রাজশাহীর সুলতানগঞ্জ থেকে 4.7 কিলোমিটার এলাকা পদ্মা নদী থেকে ভারতের ভেতরে চলে গেছে। ফলে বাংলাদেশের অংশে মা ইলিশ ও জাটকা ধরা বন্ধ থাকলেও ভারতের দিকে তা উন্মুক্ত থাকছে। এজন্য রাজশাহীতে ইলিশ কমছে বলছেন এই গবেষক। মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধকাল থাকলেও ইন্ডিয়ান সাইডে কিন্তু নিষিদ্ধকাল নাই, যার কারণে আমরা 17 সাল থেকে 23 সাল পর্যন্ত গবেষণায় দেখছি ফারাক্কাবাদ বা চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার পদ্মার অংশে কোনো বড় ইলিশ পাওয়া যায় না। গত 6 অর্থ বছরে আহরণের হার লক্ষ্য করলে দেখা যায় 2020-21 অর্থ বছরে যেখানে 741 মেট্রিক টন ইলিশ আহরণ করা গেছে, সেখানে গত অর্থ বছরে তা কমে প্রায় অর্ধেকে নেমে 492 মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এখন ইলিশ সেভাবে নিচু এলাকা থেকে উজানে আসে না। নদীতে পানির গভীরতা কমে যাওয়া, বাদ দেয়া, ড্রেজিংয়ে পানি ঘোলা হয়ে যাওয়া, তীব্র শব্দের কারণে ইলিশ আসা কমে গেছে। পদ্মা এখানে অসংখ্য চর্চ আছে, এটা হলো এক। আর দ্বিতীয় হলো ওই বালু উত্তোলন করে, সেখানে একটা ভট 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 শব্দ হয়, আর ইলিশ মাছ শব্দ পছন্দ করে না। তৃতীয় হলো যে ড্রেজিং করে, যে ড্রেজিংও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শব্দ হয়। এই শব্দের কারণে যখন এসে শব্দ শোনে ইলিশ আর ওই জায়গাতে ঢুকতেছে না, তখন আবার ব্যাক করে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, ভাটার, শরীয়তপুর, চাঁদপুর ও ভোলা অঞ্চলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরার কারণে উজান এলাকায় পর্যাপ্ত মা ইলিশ যেতে পারে না, তাই রাজশাহী অঞ্চলে কমছে ইলিশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বেড়েছে ভাঙন। বিস্তারিত জানবো দর্শক, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কোন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে সেই বিষয়টি জানাবেন এবং এ বিষয়ে কি বলছেন ভুক্তভোগীরা? লিনিয়া, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর আসলে বারাডোবা চর এলাকায়। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু কদিন আগেও আসলে বসত বাড়ি ছিল, মানুষের বসবাস ছিল, সেটি কিন্তু আসলে 2-3 দিনের যে ভাঙন ছিল, সেই ভাঙনে কিন্তু এখানকার যে বাড়িগুলো সেগুলো আসলে ব্রহ্মপুত্র নদে আসলে বিলীন হয়েছে, যার ফলে কিন্তু এখনো কিন্তু এখানে অসংখ্য বাড়ি রয়েছে যে বাড়িগুলো আসলে হুমকির মুখে রয়েছে। এছাড়াও কিন্তু এখানকার মানুষজন বলছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে ভাঙন কম রয়েছে। তারা বলছেন যে যদি আবারও ভারী বর্ষণ বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু ভাঙন আসলে ব্রহ্মপুত্র বেড়ে যেতে পারে, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে আতঙ্কে রয়েছে। এছাড়াও কিন্তু এখানে যদি একটু আপনাকে দেখাই, এখানে কিন্তু একটি হাটও রয়েছে, মোল্লার হাট নামে একটি হাট রয়েছে ঐতিহ্যবাহী। সেই হাটটিও কিন্তু আসলে ব্রহ্মপুত্রে একদম অববাহিকায় রয়েছে। এছাড়াও কিন্তু এখানকার যে মানুষজন তারা কিন্তু আসলে দুশ্চিন্তায় রয়েছে, যদি আবারও বর্ষণ আসে সেক্ষেত্রে কিন্তু তারা একটা হুমকির মুখে আসলে রয়েছে। তাছাড়াও কিন্তু তারা বলছেন যে সরকারিভাবে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি এবং কোনো জনপ্রতিনিধিও কিন্তু আসলে দেখতে আসেনি। এছাড়াও কিন্তু শুধু এই ব্রহ্মপুত্রের পার নয়, ধরলা নদীর আসলে 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে আসলে ভাঙছে, যার ফলে কিন্তু ব্যাপারীপাড়া, মাঝিপাড়া এবং বিভিন্ন এলাকায় আসলে মানুষ আসলে বসত বাড়ি হারিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ফসল আসলে ধরলার নদীতে বিলীন হয়েছে। এছাড়াও শুধু ধরলা ব্রহ্মপুত্র নয়, তিস্তা এবং দুধকুমার নদের অববাহিকায় কিন্তু বিভিন্ন এলাকায় আসলে ভাঙন রয়েছে, যার ফলে কিন্তু নদী পাড়ের মানুষ আসলে বলছেন যে কুড়িগ্রামে যদি ভাঙন রোধ স্থায়ীভাবে যে ভাঙনের রোধ করার বিষয়টি কিন্তু তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। এছাড়াও আমি যদি বলি, পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেখানে সরকারি স্থাপনা রয়েছে এবং জনবসতিপূর্ণ এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা আসলে গুরুত্ব সহকারে কাজ করছেন। কিছু সামান্য কিছু বাড়ি এবং ফসলি জমির জন্য আসলে তারা কিন্তু কাজের অনুমতি। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জুয়েল।